সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিও পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি গল্পের ওপর, যার নাম পাহাড়িয়া বর্ষার সুরে। গল্পতে যাওয়ার আগে প্রথমেই বলবো, যারা আগের অধ্যায়গুলো মিস করে গেছো, মানে আগের ভিডিওগুলো মিস করে গেছো, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে। সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওগুলো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে। এই সমস্ত ভিডিওগুলো তোমাদের যদি দরকার হয় তোমরা দেখে নিতে পারো। আজকের পড়াটাও খুব মন দিয়ে যদি ভালো করে তোমরা শোনো, তাহলে দেখবে গল্পটা তোমাদের এখন হয়তো মনে হচ্ছে খুব শক্ত বা বুঝতে পারছো না, কিন্তু সম্পূর্ণ শোনার পর দেখবে কত সোজা একটা গল্প এটা। তার জন্য শুধুমাত্র মন দিয়ে শুনতে হবে। সবাই তোমরা খাতা নিয়ে বসবে, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো যখন আমি বলবো সেগুলো কিন্তু তোমরা লিখে নেবে। আজকে আমি এই পাহাড়িয়া বর্ষার সুরে পুরো গল্পটা তোমাদের পড়ে শোনাবো। গল্পের বিষয়বস্তু সুন্দর করে বুঝিয়ে দেবো। তখন দেখবে যখন প্রশ্নোত্তর করবে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কোথাও কিন্তু স্কিপ করবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, যাতে তারাও সম্পূর্ণ অর্থটা গল্পের বুঝে নিতে পারে। এইরকম পড়াশোনা রিলেটেড বিভিন্ন ক্লাসের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে, তাই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের পড়া আমি শুরু করছি। পাহাড়িয়া বর্ষার সুরে। গল্পটার নামটা একটু অদ্ভুত ধরনের বলে তোমাদের মনে হচ্ছে কি, তাই তো? একদমই তাই। গল্পটাও একটু অন্যরকম, কারণ প্রত্যেকটা গল্পে বা কবিতায় তোমরা দেখো যে লেখক বা কবির নাম থাকে, কিন্তু এই গল্পে লেখকের নাম নেই। কারণ কি? কারণ বিভিন্ন জায়গা থেকে নানা রকম তথ্য সংগ্রহ করে গদ্যটি সাজানো হয়েছে। তথ্যগুলো পড়ে তোমরা অনেক কিছু জানতে পারবে, তবে গদ্যে কি রয়েছে তার একটা সামান্য আভাস বা ইঙ্গিত কিন্তু আমরা গদ্যের নামকরণ থেকেই পাই, পাহাড়িয়া বর্ষার সুরে। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো দুজন মহিলা এখানে নাচছেন আর একজন পুরুষ ঢোল বাজাচ্ছেন। মাথায় দেখো পাতা দিয়ে একটা মুকুট মতো করা রয়েছে। শাড়ির ধরন বা যে ধরনের গয়না পরে আছে সেই ধরন দেখলে একটু হলেও আমরা বুঝতে পারছি যে এখানে গল্পে আদিবাসী সম্প্রদায়ের কথা আমরা পেতে চলেছি। পাহাড়িয়া শব্দটির অর্থ হচ্ছে পাহাড় সম্বন্ধীয় বা পাহাড়ের বিষয়। বর্ষার সুরে বলতে বর্ষার গানকে বোঝানো হয়েছে। এই গদ্যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে, অর্থাৎ কি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের বিভিন্ন আদিবাসী মানুষদের কথা জানতে পারব। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের এই আদিবাসী জনগোষ্ঠীগুলোর জীবনে বর্ষারও কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। তাই বর্ষাকে কেন্দ্র করে নানান রকম নাচ গান, উৎসব পার্বণ, কত গল্পকথা তাদের মধ্যে প্রচলিত আছে। এই গদ্যে সেই সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরা হয়েছে। আর অনেক কিছুই রয়েছে, সেটা যত আমরা গদ্য পড়ব ধীরে ধীরে জানতে পারবো। দেখো, এবার আমি গদ্যে চলে যাব। শুরুটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে যে পাহাড়িয়া বর্ষার সুরে নামকরণটা ঠিক কেন করা হয়েছে। এবার চলো পড়ে ভালো করে বুঝে নাও যে নামটা কতটা সার্থক হয়েছে এই গদ্যটার। দেখো, পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকি নাম তরাই। হিমালয় হল এশিয়ার এক উল্লেখযোগ্য পর্বতমালা। সেই হিমালয়ের পাদদেশে, পাদদেশ শব্দের অর্থ কি না নিম্নভূমি পর্যন্ত, অর্থাৎ হিমালয়ের নিচের দিকে যে নিম্নভূমি সেখানে রয়েছে, সেখানকার কথা বলা হয়েছে। সেখানে কি রয়েছে না সবুজ বন, যার পোশাকি নাম। পোশাকি নাম বলতে কি বোঝায় না সভ্য সমাজে যে নাম প্রচলিত রয়েছে, সভ্য সমাজের মানুষরা এই জায়গাটাকে তরাই নামে চেনে। সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তরাই ব্যাপারটা কি? আসলে পর্বতের নিচের দিকে অবস্থিত ঝোপঝাড়ে ঢাকা স্যাঁতস্যাঁতে এক অঞ্চল হলো এই তরাই। এখানে কি দেখা যাচ্ছে না সবুজ বনের আঁচল যেন নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। আঁচল মানে কি? শাড়ির প্রান্তভাগ। সবুজ বন জঙ্গলকে শাড়ির সবুজ আঁচলের সাথে এখানে তুলনা করা হয়েছে। বনের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা, তোরসা, রঙ্গিত। তরাই অঞ্চলের বনের মধ্যে দিয়ে আবার দেখো বিভিন্ন রকম নদী বয়ে চলেছে। যে নদীগুলোর নাম এখানে দেওয়া রয়েছে সেগুলো কি? তিস্তা, তোরসা, রঙ্গিত। তিস্তা হলো দার্জিলিং পার্বত্য অঞ্চলের প্রধান নদী, আর তোরসা উত্তরবঙ্গের একটা বিশেষ গুরুত্বপূর্ণ নদী।
দেখো, রঙ্গিত যে নদীটার নাম এখানে রয়েছে সেটা কিন্তু তিস্তা নদীর উপনদী। এই নদী আর জঙ্গলের আঁকেবাঁকে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। অর্থাৎ কি বলা হচ্ছে, হিমালয়ের পাদদেশে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মানুষরা বসবাস করে। তার মধ্যে বেশ কিছু জনগোষ্ঠীর নাম এখানে দেওয়া রয়েছে, যেমন মেচ, রাভা, গারো, লেপচা আর টোটো। গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গেও রয়েছে এদের আত্মীয়তার সম্পর্ক। এদের প্রত্যেকের একটা করে নিজস্ব ভাষা আছে। সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান। অর্থাৎ এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষরা সাধারণত দলবদ্ধভাবেই বসবাস করে। আশেপাশের গ্রামের মানুষদের সাথেও তাদের কিন্তু আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তারা নিজেরা দলবদ্ধভাবে বাস করে বলে এমনটা নয় যে তারা আশেপাশের গ্রামের মানুষদের সাথে মেশে না। সবার সাথে তারা সদ্ভাব রেখে মিলেমিশে বসবাস করে। তারপর কি বলা হয়েছে, আমরা যেসব জনগোষ্ঠীর নাম পড়লাম এদের সকলের কিন্তু নিজস্ব ভাষা রয়েছে। নিজের ভাষা, নিজস্ব বলতে নিজের একান্ত আপন যে ভাষা, মাতৃভাষা যেটাকে আমরা বলি, সেই ভাষায় বহু বছর ধরে বহু গল্প ও গান রচিত হয়েছে। এবার পরের অংশে চলে যাচ্ছি। দেখো, এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানের সুরে, নাচের ছন্দে। দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব, সেই রকম এক মুহূর্তের গান। গানটায় আমি পরে আসছি, আগে দেখে নাও এই লাইনটা। এই যে বলা হচ্ছে আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে, মানে তাদের স্থানীয় ভাষায় যে গান, সেই গানের সুরে তাদের উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে। তাদের নিজস্ব গানের ছন্দে তাল মিলিয়ে তারা নাচও করে। রাভা গোষ্ঠীর মানুষদের জীবনে যেসব পার্বণ উৎসব রয়েছে তার মধ্যে এক আনন্দময় পার্বণ হলো এই দল বেঁধে মাছ ধরতে যাওয়া। এই মাছ ধরতে যাওয়ার সময় তারা গান করে। এই গান তাদের লোকসংস্কৃতির পরিচয় বহন করে। এবার তোমরা বলবে লোকসংস্কৃতি মানে কি? লোকগান বলতে আমরা যেটা বুঝি, যে গান স্থানীয় ভাষায় রচিত হয়, সেটা যে কোনো সম্প্রদায় বা যে কোনো আদিবাসী গোষ্ঠী হোক না কেন, তাদের যে নিজস্ব ভাষা, সেই ভাষায় যে গান রচিত হয় সেটাকেই বলা হচ্ছে লোকগান। আর সেই গানে এই যে নাচ গান এই সমস্ত করা হয় সেটাকেই বলা হয় লোকসংস্কৃতি। তাই এই সমস্ত গানের মধ্যে স্থানীয় মানুষদের সংস্কৃতি ফুটে ওঠে। এই গান একটা নির্দিষ্ট এলাকার মানুষদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে, আর তাই এগুলোকে বলা হয় লোকগান। দেখো, এরকমই একটা মুহূর্তের গান এখানে কিন্তু দেওয়া রয়েছে। ভাষাগুলো একটু অন্যরকম মনে হতে পারে, তার জন্য দেখো পাশে বাংলা মানেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এদের এই রাভা ভাষার গানটা চলো আমি তোমাদের প্রথমে পড়ে শোনাই। ফই লৌগৌ ফইনা রৌতিয়া বৌসর পিদান দিনৌয়ায় চিকা পিদানায় লৌগৌ না লইয়া হাসাম নৌকচা চিকাওয়া লৌগো না লইয়া কুরুয়া বা ক্রৌয়াইতা মাসা লাঙ্গা পুই মৌন না সানি লামাইতারে ইবাই মানচা হাওয়াই মানা ফই লৌগৌ না লইয়া। এইখানে যে অদ্ভুত ধরনের শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেশিরভাগ শব্দের অর্থ কিন্তু তোমাদের শব্দার্থ অংশে দিয়ে দেওয়া রয়েছে। দেখো, আমি শব্দার্থগুলো একটু আগে তোমাদের দেখিয়ে দিই, তাহলে বাংলা মানেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, ফই, ফই মানে হলো আশা। তারপর দেখো লৌগৌ মানে সঙ্গী বা সহপাঠী, না মানে মাছ, না রৌতিয়া লৌয়া লইয়া মানে কি মাছ ধরতে যাওয়া, পিদান মানে নতুন বা নব, চিকা পিদানায় মানে মাঠ ভর্তি জলে, হাসাম নৌকোচা চিকা মানে থই থই জল, ক্রৌ আং ইতা মানে ডাকছে বা কাঁদছে, পুই মৌন মানে উড়ে উড়ে যাওয়া, সানি লামাই তারে খাবার ইচ্ছা প্রকাশ করা, ইবাই মানে এদিকে, হাওয়াই মানে ওদিকে, মানা মানে সমর্থ, মানচা মানে অসমর্থ। এই শব্দগুলোর অর্থ একটু মুখস্থ করে নেবে, শব্দগুলোর অর্থ কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এবার চলো দেখে নিই এর পুরো বাংলা মানেটা। দেখো, চলো মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে, ছাপিয়ে গিয়েছে নদীর কূল, জল থই থই মাঠঘাট, কুড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, বকেরা উঠছে সার বেঁধে, মাছরাঙা বারবার ছোঁ মেরেও পায়নি মাছ, সে কি খাবে, এদিকে মাছ নেই তো ওদিকে চল।
তাহলে দেখো কি সুন্দর একটা গান, যার একটা অর্থ তো অবশ্যই রয়েছে। ওদের ভাষা হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু সেই জন্যই আমাদের ভাষাতেও এটা কিন্তু তর্জমা বা অনুবাদ করা রয়েছে। সেটা তোমরা গল্পের শেষ অংশে দেখতে পাবে যে এই অনুবাদগুলো কে করেছেন। রাভা জনগোষ্ঠীর মানুষরা এভাবেই আনন্দ করে মাছ ধরার সময় তাদের মনের ভাব প্রকাশ করে। এইসব আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে শুধু যে গান প্রচলিত আছে তা কিন্তু নয়, বহু গল্পকথাও প্রচলিত রয়েছে। গল্পের পরবর্তী অংশে সেই কথাই বলা হয়েছে। বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে লেপচাদের কথার ভাঁড়ারে। সেই গল্পটা এরকম। এবার দেখো গল্পটা এখানে বলা হচ্ছে। একটু আগেই আমি বললাম যে এদের মধ্যে শুধু নাচ গান নয়, গল্পও প্রচলিত আছে। তো বৃষ্টি কিভাবে শুরু হয়েছিল বা বৃষ্টি কেন আসে, কেমন করে আসে, সেই বিষয়ে একটা প্রচলিত গল্প রয়েছে। চলো দেখে নিই গল্পটা। খুবই মজার গল্প, মন দিয়ে শোনো, খুব আনন্দ পাবে তোমরা। একবার পৃথিবীতে খুব খরা হলো। মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। খরা কি? খরা হলো যখন বৃষ্টি হয় না, মানে অনাবৃষ্টি। চারিদিকে নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে যায়, জলকষ্ট শুরু হয়। জলের অভাবে তাই সবটা নষ্ট হয়ে গেল। তখন যে কটা প্রাণী বেঁচে রয়েছে তারা কি ভাবলো যে বৃষ্টি এনে পৃথিবীকে কিভাবে বাঁচানো যায়। এবার দেখো, যে কোনো একটা কাজে কাউকে না কাউকে তো উদ্যোগ নিতেই হয়, নাহলে কাজটা হবে কি করে। এখানে ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে নিযুক্ত হলো। স্বেচ্ছায় মানে কি? নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়। সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। ব্যাঙ কি ভাবলো যে সে ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে তার সৃষ্টিকে সে কেন এত অবহেলা করছে। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। ভগবান থাকে অনেক দূরে, আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর। মানে কি? ভগবান অনেক দূরে থাকেন, তার প্রাসাদে যেতে গেলে খুব ক্লান্তি আসে, মানে কষ্ট হয়। তাই ব্যাঙ একদম সকালবেলা যাত্রা শুরু করলো। যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে। যাওয়ার পথে ব্যাঙের কার সাথে প্রথমে দেখা হলো? না, মৌমাছির সঙ্গে। সে ব্যাঙকে জিজ্ঞেস করলো কোথায় যাবে। ব্যাঙ বলল ভগবানের কাছে, বড় খরা হে। মৌমাছি তখন বলল বেশ চলো, আমিও সঙ্গে চলি। খরায় আমরাও নাকাল। নাকাল মানে কি? নাজেহাল বা নাস্তানাবুদ হয়ে যাওয়া। জল নেই, ফুলের আকাল, মধু পাবো কোথায়? তাহলে ব্যাঙ তো জলে থাকে, তাই ব্যাঙ নাকাল হয়ে যাচ্ছে জলের অভাবে, বৃষ্টির অভাবে। তাহলে মৌমাছি কেন নাকাল হচ্ছে? কারণ গাছ নেই, জলের অভাবে গাছ হবে কি করে, গাছ বাড়বে কি করে? গাছ তো মরেই যাবে বৃষ্টি না হলে। তাহলে গাছ যদি না থাকে ফুলও থাকবে না, ফুলের আকাল দেখা দেবে, মানে ফুলের অভাব দেখা দেবে। ফুল যদি না থাকে তাহলে মৌমাছি মধু পাবে কোথা থেকে? সেই জন্যই মৌমাছিও বলল যে সেও ব্যাঙের সঙ্গে যাবে। চলার পথে পরে দেখা হলো মোরগের সঙ্গে। তাহলে প্রথম দেখা হলো মৌমাছির সাথে, এবার দেখা হলো মোরগের সঙ্গে। সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে, রাগত মানে কি? একটু রেগে আছে। এইভাবে সে বলল খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া বাঁচবো কি করে? চলো আমিও যাব। তার মানে দেখো বৃষ্টি কতটা গুরুত্বপূর্ণ। শুধু আদিবাসী সম্প্রদায়ের জীবনে নয়, জলের নাম জীবন। জলের অভাবে তাই সকলের নাজেহাল অবস্থা হচ্ছে। মোরগ কি বলছে? খরার ফলে ফসল নষ্ট হচ্ছে, কারণ কি? খেতে যথেষ্ট পরিমাণে জল দেওয়া যাচ্ছে না, তাই জলের অভাবে ফসলও নষ্ট হয়ে যাচ্ছে। ফসল নষ্ট হয়ে গেলে দানা থাকবে না, মানে শস্য দানা থাকবে না। শস্য দানা না থাকলে মোরগ খাবে কি? তাই ব্যাঙের সাথে মৌমাছির মতো মোরগও ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করল। এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। তারও একই প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা দল বেঁধে? তাকেও সব বুঝিয়ে বলল। সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না। দেখো তাহলে প্রকৃতিতে সবাই কেমন সবার উপর নির্ভরশীল। জলের অভাবে যদি সমস্ত প্রাণীরা মারা যায় তাহলে বাঘ তো প্রাণীদেরকে খেয়েই বেঁচে থাকে। প্রাণী যদি না থাকে তাহলে বাঘ খাবে কি? তাই বাঘও তাদের সাথে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে যেতে রাজি হলো। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো। আগেই বললাম অনেকটা পথ আর যথেষ্ট ক্লান্তিকর, কষ্ট হয়েছে যেতে, কিন্তু সব শেষে কি হলো? অনেকটা পথ অতিক্রম করে তারা সকলে ভগবানের প্রাসাদে পৌঁছালো। কিন্তু সেখানে গিয়ে দেখলো সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট।
মানে কি দেখো, প্রাসাদে পৌঁছে ওখানে দেখলো সবাই আনন্দ উৎসবে ব্যস্ত, মহাভোজের আয়োজন করা হয়েছে সেখানে, তাদের স্ত্রীমন্ত্রীরাও আনন্দে রত। ব্যাঙ সহজেই বুঝে গেল যে কেন এত গাফিলতি তার সৃষ্টির প্রতি, কেন এত রাজ্যে অভাব, এত জলকষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। মানে এই অবস্থা দেখে মন্ত্রীদের কিন্তু ব্যাঙ কিছুই বলল না, সে সোজা রাগে উত্তেজিত হয়ে চলে গেল ভগবানের কাছে। এবার ভগবান একসাথে ওদেরকে আসতে দেখে ভয় পেয়ে গেল, তাই সে রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করল। গাফিলতি মানে কি? কাজে উদাসীনতা। তিরস্কার মানে হলো বকা দেওয়া। এবার কি, মৌমাছিরা যখন হুল পোটাতে শুরু করলো রক্ষীদের মুখে, বাঘ যখন ভয় দেখালো, আর এদেরকে দেখে মোরগও বা কেন চুপচাপ থাকবে, সেও ডানা ঝাপটে ভয় দেখালো। মানে যে যেভাবে পারলো সেই রক্ষীদের নাস্তানাবুদ করার চেষ্টা করলো। তখন বাধ্য হয়ে ভগবান তার মন্ত্রীদের ডেকে তাদের এই কাজে উদাসীনতার জন্য ভীষণভাবে বকা দিল। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি। এবার দেখো, ব্যাঙ তো খুব গর্ববোধ করছে, সে বিশাল একটা কাজ করেছে, কারণ সেই তো প্রথমে ঠিক করেছিল যে ভগবানের প্রাসাদে যাবে। তাই সে খুব উল্লসিত হয়ে, মানে আনন্দ করতে করতে সরবে, মানে ডাকতে ডাকতে, ব্যাঙ যেভাবে ডাকে তোমরা জানো, সেভাবে জোরে জোরে ডাকতে ডাকতে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি হয়। বর্ষাকালের শুরুতে প্রচণ্ড যখন বৃষ্টি নামে তখন দেখবে ব্যাঙ ডাকতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করেই লেপচা জনগোষ্ঠীর মধ্যে এই গল্প প্রচলিত আছে। তাহলে দেখো, আশা করি গল্পটা তোমাদের খুবই ভালো লেগেছে, মজার লেগেছে। হিমালয়ের পাদদেশে বসবাসকারী বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীদের সম্বন্ধে তাহলে আমরা এই গল্প থেকে জানতে পারলাম। তাদের জীবনযাত্রা, তাদের উৎসব পার্বণ সম্বন্ধেও জানলাম। আর কি জানলাম না, এই জনগোষ্ঠীদের ওপরে বৃষ্টির প্রভাব অপরিসীম। তাই এই কারণেই তারা বৃষ্টিকে কেন্দ্র করে নানা উৎসব আনন্দে মেতে ওঠে। এমনকি বৃষ্টিকে কেন্দ্র করে গানও করে তারা। তাদের মধ্যে নানা রকম গল্পকথাও প্রচলিত রয়েছে। বলা যায় গল্পের যে নামকরণ পাহাড়িয়া বর্ষার সুরে, সেটা কিন্তু একেবারে সার্থক হয়ে উঠেছে। ঠিক আছে, আমি যে পড়ানোর শুরুতেই তোমাদের বললাম যে এই গল্পের কোনো লেখকের নাম নেই, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেই কিন্তু গল্পটা লেখা হয়েছে। এই অংশটায় যেটা দেখো আমি বক্স করে দিয়েছি লাল রঙের, এইখানে কিন্তু বলা হয়েছে যে কোথা থেকে কিভাবে নেওয়া হয়েছে। চলো দেখে নিই। রাভা গানটি পশ্চিমবঙ্গ পত্রিকার জলপাইগুড়ি জেলা সংখ্যার জলপাইগুড়ি জেলার বর্ণময় লোকসংস্কৃতি, নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে নেওয়া। আর এই প্রবন্ধটার লেখককে না সুনীল পাল। এই যে গানটা, তার তর্জমা মানে হচ্ছে বাংলায় অনুবাদ। আমি বলছিলাম যে রাভাদের ভাষায় যে গানটা লেখা রয়েছে তার তর্জমা অনুবাদ করেছেন একজন। তার নাম কি সেটা আমরা জানতে পারবো। দেখো, তার নাম কি না সুনীল পাল। উক্ত গানটির মূল পাঠ সংগ্রহ ও শব্দার্থ চয়ন মানে নেওয়া হয়েছে, সংগ্রহ করা হয়েছে, সহযোগিতা করেছেন দয়চাঁদ রাভা, যিনি লোকসংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক ও একাধিক গ্রন্থের প্রণেতা। লেপচাদের মধ্যে প্রচলিত গল্পটির তর্জমা করেছেন, এই যে ব্যাঙেদের যে গল্পটা তোমরা পড়লে তার তর্জমা মানে অনুবাদ করেছেন ঐন্দ্রিলা ভৌমিক। এখানে তো বাংলা ভাষায় দেখছো লেখা আছে, এটা অনুবাদের পর প্রথমে লেপচাদের ভাষাতেই কিন্তু এই গল্পটা লেখা ছিল বা প্রচলিত ছিল বলতে পারো। ঠিক আছে, দেখো আমি সম্পূর্ণভাবে গল্পের মধ্যে কি রয়েছে, কি কি তথ্য রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুব ভালো করে আজকের ভিডিওটা দেখো, কোথাও যদি অসুবিধা হয় বুঝতে সেই জায়গাটা আবার চালিয়ে দেখো। দেখবে যত তোমরা শুনবে তত তোমাদের ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে। আজকের ভিডিওটা এটুকুই। খুব তাড়াতাড়ি আমি এর হাতে কলমে অংশের ওপর ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকটা প্রশ্ন উত্তর সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।